পেপটিক আলসার ডিজিজ নিয়ে আলোচনা করব। মূলত ছবি দেখা যাচ্ছে না? জি স্যার। হ্যাঁ, পেপটিক আলসার ডিজিজ নিয়ে কথা বলবো। পেপটিক আলসার ডিজিজ মূলত আমরা গ্যাস্ট্রিকের সমস্যা যেটারে বলি, গ্যাস্ট্রিকের সমস্যায় অনেক দিন যেটা সমস্যা হইতে হইতে আলসারে পরিণত। আলসার মানে এক ধরনের ক্ষত, ঠিক আছে, ক্ষত। এইটারই নাম দিছি আমরা পেপটিক আলসার ডিজিজ। এই জায়গায় প্রথমেই লেখা আছে পেপটিক আলসার ডিজিজ কাকে বলে। পেপটিক আলসার ডিজিজ ইজ এ কন্ডিশন হোয়ার ওপেন সোর বলতে বোঝাচ্ছে যে আলসার বা ক্ষত, ঠিক আছে। এই ক্ষতটা কোথায় ডেভেলপ হয়? লাইনিং অফ দ্য স্টোমাক, ডিউডেনাম অর লোয়ার ইসোফেগাস। লোয়ার ইসোফেগাস বলতে বোঝাচ্ছে খাদ্যনালীর যে নিচের পার্টটা ওইটা, বা স্টোমাক বা পেটে, অথবা ডিউডেনামে। ডিউডেনাম মানে ইন্টেস্টাইন, আমরা যে নাড়ি বুড়ি বলি এর একটা পার্ট ডিউডেনাম, ঠিক আছে। এই জায়গায় আমাদের ক্ষতটা হয় কি কারণে হয়? মূলত হইছে অ্যাসিড এন্ড পেপসিনের কারণে। অ্যাসিড বলতে বোঝাচ্ছে আমাদের পেটের ভিতর নরমালি হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, যেটা আমাদের খাদ্যের হজমে সহায়তা করে। আর পেপসিন একটা এনজাইম, এটাও খাদ্যের হজমে সহায়তা করে। মূলত প্রোটিন জাতীয় যেসব খাদ্য, এগুলো হজমে আমাদের সহায়তা করে এই অ্যাসিড আর পেপসিন। তাহলে এই অ্যাসিড আর পেপসিনের খারাপ ইফেক্টের ফলে আমাদের যে স্টোমাক মানে পেট বা ডিউডেনাম অথবা লোয়ার ইসোফ্যাগাসে যে ক্ষত সৃষ্টি হয়, একেই বলা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজ প্রথমেই হয় না, প্রথমে হয় শুধু আমাদের যে গ্যাসের সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যা বলি এটি দীর্ঘদিন চলতে 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 একসময় আলসারে পরিণত হয়। যদি ঠিক মতো ট্রিটমেন্ট না নেয় বা অবহেলা করে, সেক্ষেত্রে আমাদের এই আলসারে রূপ নেয়, ঠিক আছে। পরে দেয়া আছে টাইপ অফ পেপটিক আলসার, প্রকারভেদ। আমাদের মূলত দুই প্রকার সব থেকে কমন, একটা গ্যাস্ট্রিক আলসার যেটা পেটে হয়, আর একটা হচ্ছে ডিউডেনাল আলসার, ঠিক আছে। ফার্স্ট পার্ট অফ দা ডিউডেনামে হয় সাধারণত। এই যে নাড়ি বুড়ি আমরা যেগুলারে বলি, নাড়ি বুড়ি এর একটা পার্ট হচ্ছে ডিউডেনাম আর কি, ঠিক আছে। এই দুইটা কমন। আর ইসোফ্যাগাস যেটা খাদ্যনালীর শেষ প্রান্তে যেটা বললাম, এটা অত কমন, এই জায়গায় লেখাই আছে লেস কমন, ঠিক আছে। আমাদের কমন হয়েছে প্রথম দুইটা, গ্যাস্ট্রিক পেটে যেটা আর হচ্ছে ডিউডেনামে যেটা, এই দুইটা হচ্ছে সব থেকে বেশি কমন। এবার আসেন এর কজ, কি কারণে এই আলসার হতে পারে। আমাদের দেশে সব থেকে কমন কজ হয়েছে এনএসআইডি, ঠিক আছে। এই জায়গায় 1 নম্বরে হেলিকোব্যাক্টার পাইলোরি, এইচ পাইলোরি ইনফেকশন লেখা আছে, বাট এইচ পাইলোরি ইনফেকশন আমাদের দেশের জন্য 1 নাম্বার কজ না। আমাদের দেশের জন্য 1 নাম্বার কজ হয়েছে ব্যথার ওষুধ, যেগুলো এনএসআইডি, ঠিক আছে। এনএসএআইডি, এনএসআইডি বলতে বোঝায় ব্যথার ওষুধ। এই ব্যথার ওষুধ ইচ্ছা মতো খায় মানুষ, এই কারণে হচ্ছে আমাদের দেশে সব থেকে বেশি কমন। আর এর পাশাপাশি আমাদের এই যে এক্সেস অ্যাসিড প্রোডাকশন, মানে তৈলাক্ত খাবার বেশি খেলে, ঠিক আছে। তৈলাক্ত খাবার যত বেশি খাওয়া হবে তত অ্যাসিড প্রোডাকশন বাড়ে সাধারণত, এই কারণে হচ্ছে আমাদের দেশে সব থেকে কমন। এর পাশাপাশি এইচ পাইলোরি ইনফেকশন, এটা তো আছেই। এর পাশাপাশি স্মোকিং, অ্যালকোহল, স্ট্রেস, কর্টিকোস্টেরয়েড, স্টেরয়েড আমাদের দেশের জন্য খুবই কমন, ঠিক আছে। এই স্টেরয়েড এনএসআইডি আমাদের দেশের জন্য সব থেকে বেশি কমন। আর বাকি যেগুলো আছে সেগুলো তো আছেই, কিন্তু বেশি কমন এনএসআইডি মানে ব্যথার ওষুধ, তারপর তৈলাক্ত খাবার আর কর্টিকোস্টেরয়েড, এই দুই কয়টা হচ্ছে বেশি কমন। আর হেলিকোব্যাক্টার পাইলোরি দিয়ে যদি আলসার হয়, সেই আলসার গুলো সাধারণত পরবর্তীতে ক্যান্সারের রূপ নেয়। অনেকে শুনে থাকবেন যে পাকস্থলীর ক্যান্সার হয়েছে, ঠিক আছে, বা ডিউডেনামের ক্যান্সার হয়েছে। এটা হয় মূলত হেলিকোব্যাক্টার পাইলোরি দিয়ে যাদের ইনফেকশনটা হয়। প্রথমে এই গ্যাসের সমস্যা দিয়ে শুরু হয়, এরপর আলসার হয়, এরপর টেস্ট করলে দেখা যায় যে এটা ক্যান্সারে পরিণত হয়ে গেছে, পাকস্থলীর ক্যান্সার, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কজ। প্যাথোফিজিওলজি কিভাবে হয় এটা লাগবে না ওইভাবে, এটা মেইন কারণ হচ্ছে অ্যাসিড পেপসিনের ড্যামেজিং ইফেক্টের কারণে সাধারণত হয়ে থাকে, ঠিক আছে। এবার আসেন সিমটম, লক্ষণ কি কি, ঠিক আছে। লক্ষণ কি কি? ফার্স্ট লক্ষণ এপিগ্যাস্ট্রিক পেইন। এপিগ্যাস্ট্রিক রিজন কোনটা আপনাদের আমি পড়াইছিলাম। এপিগ্যাস্ট্রিক বলতে বোঝায় পেট আর বুকের যে জাংশন, যে জায়গায় বুক শেষ পেট শুরু, এই জায়গাটারে বলা হয় এপিগ্যাস্ট্রিক, ঠিক আছে। এই এপিগ্যাস্ট্রিক পেইন থাকে। এই পেইনটা বার্নিং সেন্সেশন, বার্নিং মানে জ্বালা পোড়া। পেশেন্ট বলে ব্যথার থেকে বেশি বলে বুকে জ্বালা পোড়া করতেছে, ঠিক আছে। এই পেইনটার নেচার হচ্ছে বার্নিং। তাহলে এপিগ্যাস্ট্রিক পেইন, এই জায়গায় দুইটা ভাগ করা আছে দেখেন, গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার। গ্যাস্ট্রিক আলসারে ঝামেলা হচ্ছে খাওয়ার পরে ব্যথাটা বাড়ে, ঠিক আছে, খাওয়ার পরে ব্যথা বাড়ে। আর ডিউডেনাল আলসারে খাওয়ার পরে ব্যথা কমে যায়, ঠিক আছে। একটা খালি পেটে ব্যথা বেশি, আর একটা খাওয়ার পরে বেশি। ডিউডেনাল আলসারে খালি পেটে থাকলে পেশেন্টের ব্যথা বেশি হয়, এইটা ইম্পর্টেন্ট সিমটম। এইটা আমরা আলাদা করতে পারি যে পেশেন্টের ডিউডেনাম না গ্যাস্ট্রিক আলসার, আমরা শুনেই বুঝতে পারি। এক পেশেন্টের ধরন হয়েছে খাওয়ার পরে ব্যথা বাড়ে, আর এক পেশেন্টের ধরন হয়েছে খাওয়ার আগে ব্যথা বাড়ে, মানে খালি পেটে ব্যথা বাড়ে, ঠিক আছে। তাহলে এই ফার্স্ট হচ্ছে এপিগ্যাস্ট্রিক পেইন। পেইনের নেচার দুইটার ক্ষেত্রে দুই রকম। তারপর ব্লটিং, ব্লটিং বলতে বোঝায় পেটের ভিতর গুড় গুড় যে করে, এটারে বলা হয় ব্লোটিং, ঠিক আছে। ব্লটিং গ্যাস আর কি,
ঠিক আছে, গ্যাস থাকলে পেটের ভিতর গুড় গুড় করে, এটা ব্লটিং। নাউসিয়া ভমিটিং, নাউসিয়া মানে বমি বমি ভাব, ভমিটিং মানে বমি করা, বমি করা। ব্লিচিং, ব্লিচিং মানে গলা জ্বলা আর কি, ঠিক আছে, গলা জ্বলা, বুক জ্বলার সাথে সাথে গলা জ্বলে আর কি, এটারে বলা হয় ব্লিচিং। ওয়েট লস অর গেইন, গেইন সাধারণত করে না, ওয়েট লসই বেশি হয় আর কি। যাদের ব্লিডিং পেপটিক আলসার আছে তাদের তো লস হবে, মানে রক্ত যাদের পড়ে তাদের তো অবশ্যই ওয়েট লস হবে, ঠিক আছে। সাধারণত যাদের দীর্ঘদিন ধরে আলসারের সমস্যা তাদের ওয়েট লস হয়, ঠিক আছে। গেইন হয় বলতে অনেক সময় ডিউডেনাল আলসারের ক্ষেত্রে যে বললাম খাওয়ার পরে ভাল লাগে, এই জন্য পেশেন্ট বেশি বেশি খায়, ঠিক আছে। এই ক্ষেত্রে মাঝে মধ্যে গেইন হইতে পারে, বাট এটা আনকমন। আর কিছু ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক, কোনো সিমটমই থাকে না, ঠিক আছে, কোনো সিমটমই থাকে না। এবার আসেন এই যে দুইটা আলসারের কথা বললাম, একটা গ্যাস্ট্রিক একটা ডিউডেনাল, এটার পার্থক্য আছে, পার্থক্য দিয়ে খুব ভালোভাবে বোঝা যায়, দাঁড়ান আমি দেখাচ্ছি। এই যে দেখেন গ্যাস্ট্রিক আলসার আর ডিউডেনাল আলসার। গ্যাস্ট্রিক আলসার বলতে পেটে বোঝায়, স্টোমাক আলসার। আর ডিউডেনাল মানে নাড়ি বুড়ি, যেটা বললাম। এই দুইটা আমরা আলাদা করতে পারি সিমটমের উপর ভেদ করে। যেমন প্রথম দিকে দেখেন এইজ, এইজ গ্যাস্ট্রিক আলসারটা সাধারণত বেশি বয়স্কদের গ্যাস্ট্রিক আলসার হয়, আর কম বয়স্কদের সাধারণত ডিউডেনাল আলসার হয়। মানে ইয়াং যারা 20 থেকে 30 40 বছর, এদের হয়েছে বেশি ক্ষেত্রে হয় ডিউডেনাল আলসার। আর গ্যাস্ট্রিক আলসার স্টোমাকের আলসার হয় 50-এর বেশি হলে, ঠিক আছে। তারপর পেইনের কথা তো বললামই, পেইনেরটা খালি ওটুক মনে রাখলে হবে, কোনটা খাবার আগে কোনটা খাবার পরে। খাবার পরে গ্যাস্ট্রিক আলসারের ব্যথা বাড়ে, আর ডিউডেনাল আলসারের খাবার পরে হইছে ব্যথা কইবে যায়, খাবার আগে খালি পেটে ব্যথাটা বাড়ে, ঠিক আছে। তারপর আসেন নিচের দিকের, এগুলা অত লাগবে না। এই ম্যালিগনেন্সি মানে ক্যান্সার, ঠিক আছে। ম্যালিগনেন্সি নামে একটা পয়েন্ট আছে, দেখবেন ক্যান্সার। ম্যালিগনেন্সি মানে ক্যান্সার বেশি হয় গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে, ডিউডেনাল আলসারে ক্যান্সার অত হয় না, মানে এটা মোটামুটি ভালো আলসার, ঠিক আছে। এটা ক্যান্সার হওয়ার চান্স খুবই কম। ভমিটিং বেশি হয় হইছে গ্যাস্ট্রিক আলসারে। এই কয়েকটা পয়েন্ট লাগবে, সব পয়েন্ট লাগবে না আপনাদের। কোন বয়সে বেশি হয়, ব্যথা কোট খাইলে বাড়ে না খালি পেটে বাড়ে, আর ব্যথা কমায় কিভাবে, ঠিক আছে, কিভাবে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, রিলিভিং ফ্যাক্টর, এটুক লাগবে, বেশি কিছু লাগবে না এই জায়গা থেকে। তারপর আসেন, আচ্ছা এই জায়গায় দেওয়া আছে যে আলসার, এই যে পেপটিক আলসার কোথায় কোথায় হয়, আপনাদের তো বলাইলাম দুইটা কমন, একটা স্টোমাক একটা ডিউডেনাম। এই যে ডিউডেনাম 1 নম্বরে দেওয়া আছে, 2 নম্বরে স্টোমাক। এছাড়া লোয়ার এন্ড অফ ইসোফেগাস, এছাড়াও আরো হইতে পারে গ্যাস্ট্রোজেজিনোস্টোমি স্টোমা, ঠিক আছে, গ্যাস্ট্রোজেজিনোস্টোমি স্টোমা। এটা লাগবে না আপনাদের, এটা অনেক কঠিন কথা, এটা রেয়ারলি হয়, অত কঠিন ইস্যু হয়ও না, ঠিক আছে, অত কমনলি আমাদের হয়ও না। এবার আসে ইনভেস্টিগেশন, পরীক্ষা কি কি করব আমরা আলসারের ক্ষেত্রে, কি কি পরীক্ষা আমরা করতে পারি। আলসারের ক্ষেত্রে আমরা মেইন যে পরীক্ষা, 1 নম্বর পরীক্ষা বলতে গেলে আলসার ডায়াগনোসিস করার জন্য আমাদের এন্ডোস্কোপি করতে হবে, ঠিক আছে। এন্ডোস্কোপি করা, এই সিবিসি টিবিসি এগুলো কোনোটাই ডেফিনিটিভ ডায়াগনোসিস করতে পারবে না। যদি আলসার ডায়াগনোসিস করতে হয় আমাদের অবশ্যই এন্ডোস্কোপি করতে হবে। আর ওই যে এক্স রে দিয়েও আমরা কিন্তু ডায়াগনোসিস করতে পারবো না, আমরা দেই এক্স রে করতে অন্য কোনো সমস্যা আছে কিনা এই জন্য। তো ডেফিনিটিভ ডায়াগনোসিসের জন্য অবশ্যই আপার দিয়ে এন্ডোস্কোপি, ঠিক আছে, আপার দিয়ে এন্ডোস্কোপি করতে হবে। আর ব্লাড টেস্ট সিবিসি আমরা করি। ব্লিডিং পেপটিক আলসার অবশ্যই করতে হবে। ব্লিডিং মানে যেই আলসার ব্লিডিং হয়, মানে বমি করবে পেশেন্ট, বমির সাথে আমরা রক্ত দেখতে পাবো, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের অবশ্যই সিবিসি করে দেখতে হবে যে হিমোগ্লোবিনের মাত্রা কতটা, হিমোগ্লোবিনের মাত্রা কতটা। আর এক্সরে আমরা করি, বললাম যে অন্য কোনো কারণ আছে কিনা এটা দেখার জন্য। আর হেলিকোব্যাক্টর পাইলোরি দিয়ে হয়েছে কিনা এই জন্য আমাদের কয়েকটা পরীক্ষা আছে। ইউরিয়া ব্রেথ টেস্ট, ইউরিয়া ব্রেথ টেস্টই মূলত করাই, স্টুলেস্ট অ্যান্টিজেন টেস্ট আমরা করি না, ঠিক আছে। আর এন্ডোস্কোপির পর বায়োপসি করতে পাঠাই, অনেক সময় আমরা বায়োপসিতে দেখি যে ক্যান্সার হয়েছে কিনা, ঠিক আছে। এটার জন্য ইউরিয়া ব্রেথ টেস্ট আমরা করি কমনলি আর কি, এটাই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, শর্টে রেজাল্ট দেয়, এই জন্য আমরা ইউরিয়া ব্রেথ টেস্ট করি। আর মেইন একটা ইনভেস্টিগেশন করলে অবশ্যই এন্ডোস্কোপি, এন্ডোস্কোপি, এন্ডোস্কোপি ছাড়া ডায়াগনোসিস করা যাবে না। এবার আসেন ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট আমরা কি করতে পারি। ট্রিটমেন্টের ক্ষেত্রে প্রথমে আমাদের কিছু উপদেশ দিতে হবে। উপদেশ মানে এই যে তৈলাক্ত খাবার, স্পাইসি ফুড এগুলো অ্যাভয়েড করতে হবে, বেশি ঝাল অ্যাভয়েড করতে হবে, প্লাস ব্যথার ওষুধ অ্যাভয়েড করতে হবে। অ্যালকোহল স্মোকিং থাকলে এগুলো ছাড়ার জন্য উপদেশ দিতে হবে। এমনকি স্ট্রেসে থাকলেও কিন্তু অ্যাসিড সিক্রেশন বেশি হয়, জন্য স্ট্রেস কমানোর জন্য বলতে হবে, যে পেশেন্টের বলতে হবে যে কোনো কিছু নিয়ে টেনশন টেনশন আছে কিনা, যদি টেনশন থাকে এগুলো কমানোর জন্য অ্যাডভাইস করতে হবে। লাগলে এর জন্য আমরা ওষুধও দিতে পারি, অ্যান্টি ডিপ্রেসেন্ট দিতে পারি যদি খুব বেশি স্ট্রেসে থাকে পেশেন্ট। এবার আসেন মেডিকেল ট্রিটমেন্ট, আমরা ওষুধ কি কি দিব।
ওষুধের ভিতর আমাদের ভার্ব চয়েস যেগুলো অনেকগুলো অপশন আছে আমাদের, কিন্তু এর ভিতর আমরা সব থেকে বেশি ইউজ করি প্রোটন পাম্প ইনহিবিটর পিপিআই। ঠিক আছে, এগুলোর সাথে আপনারা পরিচিত। পিপিআই অনেক ড্রাগ আছে, ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ইসোমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, ডিক্সল্যান্সোপ্রাজল। ঠিক আছে, অনেক কিছু আছে। আমরা প্রথমে এই ডিক্সল্যান্সো আর ল্যান্সোতে যাব না, আমরা চেষ্টা করবো প্যান্টোপ্রাজল, ইসোমিপ্রাজল, অমিপ্রাজল এগুলো দেয়। আর এগুলো কাজ না করলে পরবর্তীতে আমরা ডিক্সল্যান্সোপ্রাজল, ল্যান্সোপ্রাজলে যাব। শুরুতেই কাউরে ল্যান্সো খাওয়ানোর দরকার নাই। ঠিক আছে, H2 ব্লকার আমরা এখন খুবই কমাই দিছি ইউজ করা, অত কমাই না, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু H2 ব্লকার সব থেকে সেফ। আমরা এখনো বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চা বলতে একদম ছোট যেসব বাচ্চা 8-10 বছর, এদের ক্ষেত্রে যদি ইউজ করতে হয় গ্যাস্ট্রিকের ওষুধ, H2 ব্লকার এখনো ইউজ করি। রেনিটিডিন নাই বাজারে, এখন আউট হয়ে গেছে, এটা ক্যান্সারের জীবাণুর পাওয়ার কারণে। আমাদের দেশে এখন আছে ফেমোটিডিন, শুধু ফেমোটিড নামে পাওয়া যায়, ফেমোট্যাক এইসব নামে পাওয়া যায়। ঠিক আছে, আর অ্যান্টাসিড এখনো আমরা ইউজ করি। অ্যান্টাসিড সাধারণত যাদের বেশি সমস্যা তাদের পিপিআই এর সাথে আমরা অ্যান্টাসিড সিরাপও দিয়ে থাকি। অ্যান্টাসিড সিরাপ একদিনে 4 থেকে 5 বার খাওয়া যায়। ঠিক আছে, 4 বার তো খাওয়াই যায়, 6 বার পর্যন্ত দেয়া যায়। আর 6 বার দেই না আমরা, কিন্তু 4 বার পর্যন্ত দেয়া যায়। ঠিক আছে, অ্যান্টাসিড দেয়া যায়, অ্যান্টাসিড দিই। এখন অ্যান্টাসিডের তুলনায় আমাদের আরো ভালো কিছু ড্রাগ চলে আসছে, আমরা ওইগুলোই বেশি দিই। আগে অ্যান্টাসিডটা বেশি চলতো, এখন অ্যান্টাসিডের পরিবর্তে আমরা ভালো যে ড্রাগগুলো সিরাপ, অ্যালজিসিড প্লাস, অ্যালজিসিড, অ্যালজিসাম এইসব সিরাপগুলো আমরা বেশি দেই। এগুলোর ডোজ সাধারণত 2 বেলা, অ্যালজিসিড প্লাস বা অ্যালজিসিড জাতীয় যদি সিরাপ দেন, এগুলোর ডোজ 2 বেলা, 2 থেকে 4 চামচ, ওয়েটের উপর নির্ভর করে। আমরা সাধারণত 2 চামচ, 3 চামচ বা 4 চামচ করে দিই 2 বেলা, রাতে আর সকালে। ঠিক আছে, রাতে বা সকালে 2 বেলা দিয়ে থাকি এই সিরাপগুলো কিন্তু আমাদের মেইন ট্রিটমেন্ট না, মেইন ট্রিটমেন্ট পিপিআই, এর সাথে আমরা সিরাপ দিই। ঠিক আছে, এর সাথে সিরাপ দিই। আর যদি হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন কনফার্ম হয়ে যায়, আমরা দেখলাম যে এইচ পাইলোরি ইনফেকশন হয়ে গেছে, সাধারণত যাদের আলসার হয়, আলসার শুধু গ্যাস্ট্রিকের সমস্যা না, আলসারের আমরা আলসারের পাইলে আমরা ট্রিপল থেরাপি শুরু করি একটা। ঠিক আছে, প্রথম ডোজে দিয়ে দিই। নাহলে কি আগেই বলছি হেলিকোব্যাক্টার পাইলোরি খুবই খারাপ জীবাণু, এর ফলে ক্যান্সার হইতে পারে। এজন্য আমরা কোনো রিস্ক নেই না। হেলিকোব্যাক্টার পাইলোরির যে টেস্টটা বললাম, ইউরিয়া ব্রেড টেস্ট, এই টেস্টটা অনেক দামি টেস্ট। ঠিক আছে, অনেকে করে না, অনেকে জাস্ট এন্ডোস্কোপি করে, আর কিচ্ছু করে না। এন্ডোস্কোপিতে যদি আমরা আলসার পাই, তখন আমরা প্রথমে একটা ট্রিপল থেরাপি দিয়েই দিই। ঠিক আছে, দিয়ে দিই। ট্রিপল থেরাপি বলতে বোঝায় এ জায়গায় 3টা ওষুধের একটা কম্বিনেশনে পাওয়া যায়। পিপিআই মানে একটা গ্যাস্ট্রিকের ওষুধ, প্রোটন পাম্প ইনহিবিটর, সাথে ক্লারিথ্রোমাইসিন প্লাস অ্যামোক্সিসিলিন, এই কম্বিনেশনে ওষুধ পাওয়া যায়। এই জন্য নাম হচ্ছে ট্রিপল থেরাপি। আলাদা আলাদা খাওয়ানোর দরকার নেই, আমাদের দেশে একত্রে পাওয়া যায়, যে পাইলোট্রিপ। ঠিক আছে, পাইলোট্রিপ কিট একত্রে পাওয়া যায়। পাইলোট্রিপ কিট আমরা 7 দিনের জন্য দিয়ে থাকি। 7 দিনের জন্য ডেইলি 2টা করে খাবে, সকালে একটা, রাতে একটা। ঠিক আছে, সকালে একটা, রাতে একটা, 2টি করে। এটা কোম্পানি নাম পাইলোট্রিপ, আরো অনেক নামে পাওয়া যায়। ঠিক আছে, পাইলোট্রিপ নামে পাওয়া যায়, আর অনেক কোম্পানি অনেক নামে বিক্রি করে। এই 3টার কম্বিনেশন আর কি, আলাদা আলাদা খাওয়ানোর দরকার পড়ে না। আমরা এই পাইলোট্রিপ দিয়ে দিই 7 দিনের জন্য, ডেইলি 2টা করে। 7 দিনের জন্য পাইলোট্রিপ দিবেন, প্লাস পরবর্তী 6 সপ্তাহ মানে 1.5 মাসের জন্য প্রোটন পাম্প ইনহিবিটর দিতে হয়। এই ক্ষেত্রে প্রোটন পাম্প ইনহিবিটর মানে ট্রিটমেন্টটা এমন হয়, আলসার ধরা পড়ার পর আমরা পাইলোট্রিপ দিব কতদিন? 7 দিনের জন্য। 7 দিন শুধু পাইলোট্রিপ খাবে, আর অন্য কিছু খাওয়ার দরকার নাই। যে 7 দিন শেষ হয়ে যাবে পাইলোট্রিপ খাওয়া, পরদিন থেকে 6 সপ্তাহের জন্য খাবে ইসোমিপ্রাজল বা অমিপ্রাজল। ঠিক আছে, 2 বেলা করে। এই হচ্ছে টোটাল ট্রিটমেন্টের ডিউরেশন। আর পাইলোট্রিপে যদি একবার খাওয়ানো হয়, আমরা রিপিট আর করি না, এটা একবারই। ঠিক আছে, আর রিপিট করি না। আর আলসার যদি খুবই খারাপ অবস্থায় চলে যায়, যে দেখা যাচ্ছে ব্লিডিং হইতেছে প্রচুর পরিমাণে, সেই ক্ষেত্রে আমরা অপারেশনের দিকে আগাই। ঠিক আছে, সেই ক্ষেত্রে আর মেডিকেল ট্রিটমেন্টে এটা কাজ হয় না, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে অপারেশনের দিকে যেতে হয়। এবার আসেন আলসারের কমপ্লিকেশন কি, আলসারের যদি ট্রিটমেন্ট ঠিক মতো করা না হয় তাহলে কি কি হইতে পারে। প্রথম কমপ্লিকেশনে ব্লিডিং। ঠিক আছে, আলসারের ট্রিটমেন্ট যদি ঠিক মতো কেউ না করে বা অবহেলা করে, সেক্ষেত্রে ব্লিডিং হইতে পারে। ব্লিডিং বুঝবেন কিভাবে? হেমাটোমেসিস আর ম্যালিনিয়ার মাধ্যমে। হেমাটোমেসিস মানে রক্ত বমি, বমি করবে পেশেন্ট, বমির সাথে রক্ত আসতেছে, এটারে বলা হয় হেমাটোমেসিস। আর ম্যালিনা বলা হয় কাকে? ম্যালিনা বলা হয় বাথরুমের সাথে, মলের সাথে আর কি। ঠিক আছে, পায়খানার সাথে রক্ত যায়, এই ক্ষেত্রে ব্ল্যাক কালার। ম্যালিনা বলতে বোঝায় ব্ল্যাক কালারের স্টুল, মানে কালার, মলের কালার একদম কালো হয়ে যাবে। ঠিক আছে, আলকাচ্চার মতো কালো বলি আমরা, আলকাচ্চার মতো কালো হয়ে যায়, এটারে বলা হয় ম্যালিনা। এটাও হইছে আপনার এই আলসারের কারণেই হয়, অন্য কোনো কারণে হয় না এরকম। ঠিক আছে, আলসারের কারণে হয়। তারপর আর একটা কমপ্লিকেশন পারফোরেশন হয়ে যাইতে পারে, যে জায়গায় আলসার হয়েছে ওই জায়গাটা ফুটা হয়ে যাইতে পারে। ঠিক আছে, পারফোরেশন হলে অবশ্যই তার
অপারেশন লাগবে। পারফোরেশন খুব ইজিলি বোঝা যায়। কারো যদি পারফোরেশন হয় তাহলে পেটের উপর যদি টোক্কা দেন তাহলে বোর্ডে টোক্কা দিলে যেমন সাউন্ড হয় ওইরকম সাউন্ড হবে, ঠিক আছে? বোর্ড লাইক রিজিডিটি বলি আমরা। বোর্ডের উপর টাক দিলে যেমন ঠক ঠক শব্দ হয়, পেটে টাক দিলে ঠিক ওইরকম শব্দ হয়। ওইটা আসলে আমরা বুঝে নিই যে পেশেন্টের পারফোরেশন হয়ে গেছে। এর অপারেশন ছাড়া আর কোনো অপশন নাই, লাগবেই, ঠিক আছে? আর লাস্টের দিকে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হইতে পারে, এই ক্ষেত্রে অপারেশন লাগে। এই ক্ষেত্রে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন হলে অপারেশন লাগে, ঠিক আছে? এছাড়া আর কিছু নয়। আর একদম লাস্ট স্টেজ ক্যান্সার বা ম্যালিগনেন্সি। ম্যালিগনেন্সি মানে ক্যান্সার, ঠিক আছে? ক্যান্সার। আর প্রিভেনশন কিভাবে করব? প্রথম পয়েন্টই হচ্ছে ট্রিটমেন্ট ঠিক মতো করতে হবে। যদি হেলিকোব্যাক্টার পাইলোরি পাই অবশ্যই ট্রিপল থেরাপি দিতে হবে, কারণ গ্যাস্ট্রিকের ওষুধ খাইলে কাজ হবে না। ক্যান্সারের আর খারাপ, ঠিক আছে? হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন একে তো হইতেই পারে যে কোনো ভাবে, আবার অনেকে রয়েছে লং টাইম যারা নিয়মিত গ্যাসের ওষুধ খায় দুইটা কইরা, দেখা যায় কোনো কারণ ছাড়াই 6 মাস 7 মাস হয়ে গেছে বা 1 বছর হয়ে গেছে, এরকম যারা খায় তাদের ক্ষেত্রে কিন্তু হেলিকোব্যাক্টার ইনফেকশন হতে পারে, ঠিক আছে? এই জন্য লং টাইম কোনো ইন্ডিকেশন ছাড়া গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়াও খারাপ, ঠিক আছে? আমরা কিন্তু লং টাইম সাধারণত দেই না ইন্ডিকেশন ছাড়া, আমরা দেই 1 মাসের জন্য, 1 মাস। আর ট্রিপল থেরাপিতে দিই 6 সপ্তাহ 1.5 মাস, এর বেশি কিন্তু একটানা দেই না। যদি ইন্ডিকেশন থাকে অবশ্যই সে খাবে, কিন্তু ওই যে ভাল লাগতেছে না, অল্প একটু বুক জ্বালাপোড়া করতেছে, সাথে সাথে একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নিলাম, এটা খুবই খারাপ, ঠিক আছে? এর ফলে কিন্তু ক্যান্সার পর্যন্ত হতে পারে। এরকম যারা নিয়মিত খায় তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে বেড়ে যায়। আর লাইফস্টাইল মডিফিকেশন মানে ঠিক মতো প্রপার ডায়েট, অ্যালকোহলের পরিমাণ কমানো। এই হচ্ছে টোটাল হচ্ছে আপনার পেপটিক আলসার ডিজিজ। পেপটিক আলসার ডিজিজে আরো কিছু ওষুধ আছে, আমি ওষুধের নাম আপনাদের বলে দিচ্ছি। এই যা বলছি তাই, এই যে এই জায়গায় ওষুধের নাম আছে যে কি কি ওষুধ আমরা ইউজ করতে পারি। প্রথমেই অ্যান্টাসিড, অ্যান্টাসিডের কথা তো আমি বলেই ফেললাম যে অ্যান্টাসিড সিরাপ আকারে আমরা দিই, কিন্তু প্রাথমিক ট্রিটমেন্ট দিই না। প্রাথমিক ট্রিটমেন্টে আমরা পিপিআই দিয়ে পাশাপাশি অ্যান্টাসিড দিই। তারপর H2 ব্লকার, H2 ব্লকারের ভিতরে আমরা ফেমোটিডিন শুধু একটা ইউজ করি বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে দেই না, এটা তেমন একটা ইউজ নাই। শুধু বাচ্চাদের ক্ষেত্রে আমরা ফেমোটিডিন, ফেমোটিড বা ফেমোট্যাক নামে পাওয়া যায়। তারপর প্রোটন পাম্প ইনহিবিটর অনেকগুলো আছে, অমিপ্রাজল, ইসোমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ল্যান্সোপ্রাজল, র্যাবিপ্রাজল, ডেক্সল্যান্সোপ্রাজল, এই জায়গায় নামগুলো দেয়া আছে সব, ঠিক আছে? তারপর অ্যান্টিমাস্কার্নিক ড্রাগ, এটা এখন আর বর্তমানে ইউজ হয় না, আগে ইউজ হইতো পাইরেনজেপিন, ঠিক আছে? এখন আর ইউজ হয় না। আর অ্যান্টিবায়োটিক, যে ট্রিপল থেরাপিতে যে অ্যান্টিবায়োটিক গুলা মেট্রোনিডাজল, অ্যামোক্সিসিলিন, ক্লোরিথ্রোমাইসিন, এইগুলো আমরা ইউজ করি, ঠিক আছে? তারপর আসেন আর একটা ড্রাগ এই জায়গায় নাম অ্যাড করা আছে, সুক্রালফেট। সুক্রালফেটের এখনো কিন্তু আছে, সিরাপ পাওয়া যায়, ঠিক আছে? সিরাপ পাওয়া যায়, আলরিপ নামে সিরাপ পাওয়া যায়। সুক্রালফেট আমরা ইউজ করি যাদের লং টাইম পেপটিক আলসার কিছুতেই কোনোটাই কাজ হয় না, তাদের ক্ষেত্রেই সুক্রালফেটের সিরাপ দেওয়া হয়, ঠিক আছে? সুক্রালফেটের সিরাপ দেওয়া হয়। আর মিজোপ্রোস্টল, এটাও সিরাপ আকারে পাওয়া যায়, মিজোপ্রোস্টল দেওয়া হয়। এটা একটু আনকমন, বেশি দেই আমরা সুক্রালফেট, ঠিক আছে? আলরিপ সিরাপ এটা চলে, ঠিক আছে? এটা চলে, এটা দেওয়া হয়। এটা যাদের একদম কোনোটাই কাজ হয় না তাদের ক্ষেত্রে আমরা এই সুক্রালফেট দিই। সুক্রালফেট দিলে খুব ভালো কাজ করে এই ক্ষেত্রে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল হচ্ছে অপশন, এই ওষুধ ইউজ করা যাবে। পেপটিক আলসার নিয়ে কোনো কোশ্চেন আছে থাকলে আপনারা বলেন, তারপর আমি অন্য আরেকটা টপিকস পড়াবো। কোশ্চেন আছে কারো কোনো? আচ্ছা, পরের টপিকসে যাই কোশ্চেন না থাকলে। আচ্ছা, তুই সাইডে দে। প্রথমে আসেন এই জায়গায় জ্বর নিয়ে কথা বলবো। প্রথমে জ্বরের টাইপ জানতে হবে, কি কি প্রকারের জ্বর হয় আমাদের, ঠিক আছে? আমরা সাধারণত প্রকার ভাগ করছি লো গ্রেড, ইন্টারমিডিয়েট গ্রেড, হাই গ্রেড, সবসময় আপনাদের এইভাবে বলছি, কিন্তু আরো একটা প্রকার আছে। লো গ্রেড মানে 99 থেকে 100 হচ্ছে লো গ্রেড, ইন্টারমিডিয়েট গ্রেড 101, 102, আর 102 ক্রস করে গেলে হাই গ্রেড জ্বর আমরা বলি, হাই গ্রেড ফিভার। এবার আরেকটা টাইপ হচ্ছে এই জায়গায় কন্টিনিউয়াস ফিভার, রেমিটেন্ট, ইন্টারমিটেন্ট। কন্টিনিউয়াস ফিভার কি জিনিস? একটানা যে জ্বরটা থাকবে, ঠিক আছে? এটারে বলা হয় কন্টিনিউয়াস ফিভার। এই জায়গায় লেখা আছে দেখেন যে ফিভার ডাজ নট ফ্লাকচুয়েট মোর দ্যান 1 ডিগ্রি সেন্টিগ্রেড ডিউরিং 24 ঘন্টা, মানে 1 ডিগ্রির বেশি এই জায়গায়
ওঠানামা করবে না। একজনের যদি টানা জ্বর থাকে 102, 101, 102, 101 এরকম, এটারে আমরা বলি কন্টিনিউয়াস ফিভার। এই জায়গায় 1 ডিগ্রির বেশি ওঠানামা সাধারণত করবে না, ঠিক আছে? এটারে বলা হয় কন্টিনিউয়াস ফিভার। কন্টিনিউয়াস ফিভার কিসে কিসে থাকে, এই জায়গায় কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন নিউমোনিয়ার ক্ষেত্রে কন্টিনিউয়াস ফিভার থাকে, টাইফয়েডের ক্ষেত্রে কন্টিনিউয়াস ফিভার থাকে, মেনিনজাইটিস ব্রেনের ইনফেকশনে কন্টিনিউয়াস ফিভার থাকে, ঠিক আছে? 2 নম্বরে রেমিটেন্ট ফিভার। রেমিটেন্ট ফিভারে হচ্ছে ফ্লাকচুয়েশন 2 ডিগ্রি পর্যন্ত হইতে পারে, বাট এটা নরমালে কখনো আসবে না, মানে তার সব সময় জ্বর থাকবে। দেখা যাবে কখনো 100, কখনো 102, কখনো 101 এইরকম ওঠানামা করবে, কিন্তু কখনোই তার নরমালে আসবে না। নরমাল মানে 98 তে আসবে না। এটারে বলা হয় রেমিটেন্ট ফিভার, ঠিক আছে? রেমিটেন্ট ফিভার এর এক্সাম্পল কি, রিকেটশিয়াল যে ইনফেকশন রিকেটশিয়া দেওয়া হয়, এই ক্ষেত্রে আমাদের রেমিটেন্ট ফিভার থাকে, বা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসেও রেমিটেন্ট ফিভার থাকে, আমাদের ডেঙ্গুতে রেমিটেন্ট ফিভার থাকে, ঠিক আছে? ডেঙ্গু যে হয়, ডেঙ্গুতেও রেমিটেন্ট ফিভার হয় সাধারণত। আর ইন্টারমিটেন্ট ফিভার কি, ইন্টারমিটেন্ট ফিভার বলতে আজকে জ্বর আছে, কালকে জ্বর নাই, পরশুদিন আবার জ্বর আছে, আবার জ্বর নাই, এটারে বলা হয় ইন্টারমিটেন্ট ফিভার। মানে এই জ্বর আছে, এই নাই, মানে এই নরমাল, এই জ্বর, মানে ওঠানামা করে বারবার, ঠিক আছে? এটারে বলা হয় ইন্টারমিটেন্ট ফিভার। এটার এক্সাম্পল হইছে সাধারণত টিবি, সব থেকে কমন এক্সাম্পল টিবি। টিবিতে হচ্ছে ইন্টারমিটেন্ট ফিভার থাকে, একদিন জ্বর আসে, দেখা যায় আবার পরদিন আসে না, বা পরদিন রাতে আসলো, মাঝখানে নরমাল টেম্পারেচার, ঠিক আছে? আবার ম্যালেরিয়ার ক্ষেত্রে ইন্টারমিটেন্ট ফিভার আমরা পাই। এই জ্বরের ধারণা আমাদের কেন দরকার, কারণ জ্বরের ধরন দেখে আমরা রোগ সম্পর্কে আইডিয়া করতে পারি যে টানা জ্বর আছে, তাহলে আমাদের এই সিজনে যদি কারো টানা জ্বর থাকে, আমরা বুঝতে পারি যে এখন ডেঙ্গু হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে? ডেঙ্গু। আবার টেম্পারেচার দেখি যে সব সময় কত থাকে, যদি বলে পেশেন্ট সব সময় 102, 101 এইরকম থাকে, তার মানে তার কন্টিনিউয়াস ফিভার, যে বেশি তো ওঠানামা করে না। তাহলে আবার আমরা নিউমোনিয়ার দিকে চিন্তা করতে পারি, বা ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি, ঠিক আছে? এই জন্য আমাদের এই ধারণাটা দরকার যে জ্বরের ধরনটা কেমন আমাদের। এই তিনটে হচ্ছে আমাদের টাইপ, কন্টিনিউয়াস মানে একটানা, রেমিটেন্ট মানে একটানা কিন্তু ফ্লাকচুয়েশনটা একটু বেশি থাকে, আর ইন্টারমিটেন্ট মানে মাঝে মধ্যে এই জ্বর আছে, এই জ্বর নাই, এটারে বলা হয় ইন্টারমিটেন্ট। এই গেল আমাদের জ্বরের টাইপ। জ্বর কত ডিগ্রি থেকে শুরু, সাধারণত 99 বেশি হলে আমরা জ্বর বলি, তার আগে জ্বর বলি না। 98.4 থেকে 6 পর্যন্ত নরমাল, ঠিক আছে? 98.4 থেকে 6 হচ্ছে নরমাল, এর বেশি হলে আমাদের জ্বর। এবার আসেন ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে? ইনফ্লুয়েঞ্জা যেটার কথা একটুকে বললাম, যে এই ক্ষেত্রে হাই ফিভার থাকে, কন্টিনিউয়াস ফিভার থাকে সাধারণত। ইনফ্লুয়েঞ্জার আরেকটা নাম ফ্লু। ফ্লু, এই যে আমাদের এখন যে সিজনাল জ্বরটা হচ্ছে, এটার মোস্ট অফ দা কেসই হয়েছে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু। এর পাশাপাশি ডেঙ্গু, চিকুনগুনিয়া এগুলো আছে, কিন্তু সব থেকে বেশি কেস পাই আমরা ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে? এর সিমটম কি কি? 1 নম্বরে হাই ফিভার। এই ক্ষেত্রে জ্বর থাকে 102 এর বেশি, বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টের জ্বর দেখবেন 102, 3, 4 এরকম ওঠানামা করে, ঠিক আছে? 2 নম্বরে মাসেল এক বা জয়েন্ট পেইন, তার জয়েন্টে ব্যথা, ঠিক আছে? জয়েন্টে ব্যথা, গা ব্যথা, পেশেন্ট এসে বলবে গা ব্যথা করে, জয়েন্টে ব্যথা করে, এগুলা। 3 নম্বরে চিলস মানে কি, চিলস এর সাথে আরেকটা পয়েন্ট আসে রাইগর। চিলস মানে কাঁপুনি দিয়ে জ্বর আসে, ঠিক আছে? কাঁপুনি দিয়ে, এটাকে ছবি দেখলে বুঝতে পারবেন যে একদম কম্বল গায়ে দেওয়া, ঠিক আছে? এটা মানে কাঁপুনি দিয়ে জ্বর। তারপর রানি নোজ। রানি নোজ সবার ক্ষেত্রে হয় না, এটা একটু আনকমন। এটা যে হবেই এমন কোনো কথা নাই, হইতেও পারে, নাও হইতে পারে। ড্রাই কফ, এইটা কমন, ঠিক আছে? ইনফ্লুয়েঞ্জার ড্রাই কফ খুবই কমন, ম্যাক্সিমাম পেশেন্টের ড্রাই কফ হয়, ঠিক আছে? ড্রাই কফ হয়। তারপর ফেটিক বা টায়ার্ডনেস। ফেটিক মানে অবসাদ, টায়ার্ডনেস মানে ক্লান্তি, ওই এক কথাই, ক্লান্তি বা অবসাদ। তারপর অনেক পেশেন্টের ক্ষেত্রে ডায়রিয়া ডেভেলপ করে, এটাও সবার ক্ষেত্রে হয় না, এটা অনেক পেশেন্টের হয়, অনেক পেশেন্টের হয় না, ঠিক আছে? ভমিটিং। ভমিটিং ও সবার ক্ষেত্রে কমন না, কারো হতে পারে, কারো নাও হতে পারে। তারপর নাউসিয়া, বমি বমি ভাব, এটা কমন, ঠিক আছে? বমি বমি ভাব। সোর থ্রোট। সোর থ্রোট মানে গলা ব্যথা, এটাও কমন, একদম যে সব পেশেন্টের হবে তা না। আর মাথা ব্যথা, এটা সব পেশেন্টের ক্ষেত্রে আমরা পাই জ্বরের ক্ষেত্রে, ঠিক আছে? এইগুলো হচ্ছে মোস্ট কমন ফিচার। সাধারণত ইনফ্লুয়েঞ্জা, এই যে এখন যে সিজনাল জ্বর, এটারে কখন ইনফ্লুয়েঞ্জা মনে করবেন, যখন দেখবেন জ্বরের পরিমাণটা বেশি, 102 প্লাস, পাশাপাশি ড্রাই কফ আছে, কাঁপুনি দিয়ে জ্বর আসে, জয়েন্ট টয়েন্ট ব্যথার কথা বলতেছে, ঠিক আছে? তখনই আমরা এটা চিন্তা করি ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা, এবার ডেঙ্গু ঠেঙ্গুরও চিন্তা আসে, কিন্তু এই সিজনে ইনফ্লুয়েঞ্জাটা বেশি, ঠিক আছে? ডেঙ্গু হইলে আর একটা আলাদা ফিচার পাই। ডেঙ্গুর ক্ষেত্রে আমাদের চোখের চারপাশ ব্যথা করে, প্লাস গায়ের যে বোনস গুলো, হাড় গুলো, এগুলো প্রচুর পরিমাণে ব্যথা থাকে পেশেন্টের, ঠিক আছে? এই ক্ষেত্রে পেশেন্ট এইসব কমপ্লেন গুলো এক্সট্রা করে আর কি, ঠিক আছে? আর ডেঙ্গুতে কফ থাকে না, ড্রাই কফ, কাশির কমপ্লেন ডেঙ্গুতে সাধারণত থাকবে না। আর যদি চিকুনগুনিয়া হয়, সেই ক্ষেত্রে আর একটা এক্সট্রা কমপ্লেন করে, হাত পা ফুলে যায় পেশেন্টের। এই ক্ষেত্রে পেশেন্ট কমপ্লেন করে তার হাত পা ফুলে যাচ্ছে, ঠিক আছে?
আমরা কি করতে পারি ইনফ্লুয়েঞ্জার জন্য? আমরা এই ইনফ্লুয়েঞ্জার জন্য কোনো পরীক্ষায় সাধারণত বর্তমানে করি না, আমরা একটা সিবিসি করি, পাশাপাশি ডেঙ্গুর টেস্ট দিই, কারণ এটা ডেঙ্গু কিনা আগে তাই দেখি, যদি ডেঙ্গু না হয় তাহলে আমাদের মাথায় থাকবে এটা ইনফ্লুয়েঞ্জাই, ঠিক আছে, এই জন্য আমরা একটা করি। আবার অনেক সময় ডেঙ্গু নেগেটিভ হওয়ার পরও কিন্তু এটা ডেঙ্গু হওয়ার পসিবিলিটি আছে, এই জন্যই আমরা সিবিসি করি। সিবিসিতে আমরা কয়েকটা জিনিস দেখি, সিবিসিতে দেখি আমরা প্লাটিলেট কাউন্ট দেখি আর হেমাটোক্রিট এইচসিটি নামে একটা পয়েন্ট দেখবেন। সিবিসি রিপোর্ট দেখলে এইচসিটি কাউন্টটা আমরা দেখি যেটা বাড়ছে না কমছে। এইচসিটি কাউন্ট সাধারণত নর্মাল হচ্ছে 37 থেকে 47, এর ভিতর থাকলে পেশেন্টের কোনো সমস্যা নাই। ডেঙ্গুতে এইচসিটি কাউন্ট বাড়ে, 47-এর উপর উঠে যায়, তাই আমরা এইচসিটি কাউন্টের উপর নজর রাখি। আর প্লাটিলেট কাউন্টও দেখি, প্লাটিলেট কাউন্ট নর্মাল হয়েছে 1.5 লাখ থেকে 4 লাখ, এই দুইটা নর্মাল থাকলে আমরা মনে করি যে পেশেন্টের ডেঙ্গু হয়নি, তার মানে তার ফ্লু হয়েছে সাধারণত, ঠিক আছে। আর ডেঙ্গু টেস্ট তো একটা করবোই, NS1, IgG, IgM, এগুলো যদি পজিটিভ আসে তাহলে তো ডেঙ্গু কনফার্ম, আর নেগেটিভ আসলেও যে ডেঙ্গু না কনফার্ম বলা যাবে না, এই জন্যই আমরা সিবিসি করলাম। আর ইনফ্লুয়েঞ্জা যদি সত্যি সত্যি দেখতেই চান যে আমি ইনফ্লুয়েঞ্জা হয়েছে, এটা ডায়াগনোসিস করবো পরীক্ষার মাধ্যমে, তাহলে তার পিসিআর করতে হবে, ঠিক আছে। পিসিআর করোনার টেস্ট আমরা যেমন করছি পিসিআর, এই ক্ষেত্রেও পিসিআর করা যায়, এই ক্ষেত্রে আমরা পিসিআর করতে পারি। পিসিআর করলে ইনফ্লুয়েঞ্জার জীবাণু আমরা দেখতে পাই, এছাড়া অন্য কোনো টেস্টে সাধারণত ইনফ্লুয়েঞ্জার জীবাণু আমরা দেখতে পাই না, এটাও একটা ভাইরাস কিন্তু, ঠিক আছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এর জন্য আমরা পিসিআর করলে একদম ডেফিনিটিভ ডায়াগনোসিস করতে পারবো। বাট পিসিআর খুবই ব্যয়বহুল দেখে আমরা কখনো পিসিআর করাই না, ঠিক আছে, করাই না, আমরা জাস্ট ডেঙ্গুটা এক্সক্লুড করি, তাহলেই হবে। ডেঙ্গু না হইলে এটা ফ্লু সাধারণত। আর ট্রিটমেন্ট, এরপর আসেন ট্রিটমেন্ট সমান। আচ্ছা, এই জায়গায় একটা পার্থক্য দেওয়া আছে, কমন কোল্ড আর ফ্লু, এই দুইটার পার্থক্য। কমন কোল্ডে সাধারণত টেম্পারেচার খুব একটা বেশি হয় না, ঠিক আছে, জ্বর থাকে না, এই জায়গায় পেশেন্ট বলে জ্বর জ্বর ভাব 99, 100 এরকম থাকে। আর ফ্লু ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে জ্বর থাকবে 102 প্লাস। কমন কোল্ডের ক্ষেত্রে হাঁচি কাশি সর্দি কমন, ঠিক আছে। আর ফ্লুর ক্ষেত্রে এগুলো কমন না, এগুলো আনকমন, এই যে সর্দি রানি নোজ থাকবে না, হাসি থাকবে না, এগুলো থাকবে না, এইটার পার্থক্য এই জায়গায় তাই দেওয়া আছে যে কোনটার ক্ষেত্রে কোনটা কমন। সাধারণত এই কয়েকটা পয়েন্ট মনে রাখলেই হবে। সিলস এর কথা দেওয়া আছে, সিলস কমন কোল্ডে হবেই না, কাঁপুনি দিয়ে কোনো জ্বর আসে না, ফ্লুতে কাঁপুনি দিয়ে জ্বর আসে, ঠিক আছে। এবার আসেন ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট আমরা কি করতে পারি? ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা কি করতে পারি? ট্রিটমেন্টের ক্ষেত্রে মেডিসিন ট্রিটমেন্ট প্লাস আমাদের কিছু উপদেশ দিয়ে থাকে, এই জায়গায় উপদেশগুলো দেয়া আছে। প্রথমেই আমরা বলি ফ্লুইড বেশি বেশি খাইতে, ফ্লুইড মানে পানি খাইতে, ঠিক আছে, পানি খাইতে, পানির বদলে অন্য কিছু খাওয়ার দরকার নাই, জ্বরে স্যালাইন ঠেলাইন খাওয়ার দরকার নাই অ্যাকচুয়ালি কোনো, ঠিক আছে, পানি বেশি খাইতে হবে। নর্মালি একদিনে পানি খাওয়া দরকার 2.5 লিটারের মতো, ঠিক আছে, 2 থেকে 2.5 লিটার। আমরা জ্বরের ক্ষেত্রে বলি 3 লিটারের মতো পানি খেতে, ঠিক আছে, 3 লিটারের মতো, 3 লিটারের মতো পানি খেতে বলি। বেশি মানে কিন্তু অত্যাধিক বেশি না, পর্যাপ্ত থেকে একটু বেশি পানি বেশি খাইতে বলি, তাইলেই হবে। স্যালাইন ঠেলাইনের কোনো দরকার সাধারণত নাই, ঠিক আছে। আর বাকি যেসব বদ অভ্যাস যদি থাকে, যে অ্যালকোহল টেকিং, স্মোকিং, এগুলো আমরা অ্যাভয়েড করতে বলি। আর ড্রাই কফ থাকলে আমরা হচ্ছে একটু গরম জলের ভাপ নিতে বলি, ঠিক আছে, এটা খুবই উপকারী হিউমিডিফায়ার আর কি, ঠিক আছে, হিউমিডিফায়ার গরম জলের ভাপ নিলে ড্রাই কফটা আস্তে আস্তে কমে যায়। এগুলো হচ্ছে জাস্ট উপদেশ, ঠিক আছে, উপদেশ। এর পাশাপাশি আমরা মেডিসিন দিতে গেলে, মেডিসিনের ক্ষেত্রে আমরা জ্বর কমানোর জন্য প্যারাসিটামল ইউজ করব। একদিনে সর্বোচ্চ 6 বার ইউজ করা যাবে, মানে 4 ঘন্টা পর পর ইউজ করা যাবে যদি জ্বর থাকে, ঠিক আছে, সর্বোচ্চ। সাধারণত আমরা 4 বার বেশি ইউজ করি, মানে 6 ঘন্টা অন্তর অন্তর বেশি দিই, কিন্তু যদি জ্বর না কমে সেই ক্ষেত্রে একদিনে সর্বোচ্চ 6 বার পর্যন্ত ইউজ করা যাবে, এতে কোনো সমস্যা নাই, মানে 4 ঘন্টা অন্তর অন্তরই সে মেডিসিন নিতে পারবে। জ্বর যদি 102 প্লাস হয় সেই ক্ষেত্রে সাপোজিটরি নিতে বলতে হবে, আর 102 কম চলে আসলে আমরা জাস্ট ট্যাবলেট দিব 500 প্লেন নাপা, ঠিক আছে। আর ওয়েট বেশি হলে নাপা এক্সটেন্ট, নাপা এক্সটেন্ট, নাপা 1ও দেওয়া যায় যদি অত্যাধিক ওয়েট হয়, 100 কেজি প্লাস হয় সেক্ষেত্রে নাপা 1 দিবেন, ঠিক আছে, নাপা 1 দিবেন। মেইন ট্রিটমেন্ট এই জায়গায় জ্বর কমানোর জন্য নাপা, নাপা বাদে কোনো অ্যান্টিবায়োটিকের দরকার নাই। ভাইরাল ডিজিজে, মানে এগুলো সব ভাইরাল, ডেঙ্গু বলেন, ফ্লু বলেন, চিকুনগুনিয়া বলেন, এই সব হচ্ছে ভাইরাল, এই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেয়া যাবে না, ঠিক আছে। এগুলো অ্যান্টিবায়োটিক দিলে পেশেন্টের কন্ডিশন আরো খারাপ হবে, কারণ অ্যান্টিবায়োটিক ইটসেলফ হইছে ইমিউনো সাপ্রেসেন্ট রোল প্লে করে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়। এবার পেশেন্টের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনি কম, আরো যদি অ্যান্টিবায়োটিক খাওয়াই দেন তাহলে পেশেন্টের অবস্থা আরো খারাপ হবে, উপকার তো হবেই না। আর ভাইরাসে অ্যান্টিবায়োটিক দিয়ে তো কোনো লাভই নেই, ঠিক আছে, কোনো লাভই নেই। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক দিব, কবে দিব?
মিনিমাম আগে বলতাম 3 দিন, এখন আর 3 দিন নেই, এই সিজনে মিনিমাম 5 দিন ওয়েট করতে হবে যে 5 দিনের ভিতরে এই জ্বর সারে কিনা। সাধারণত ভাইরাল ফিভার 5 থেকে 7 দিনের ভিতর সেরে যায়, ঠিক আছে। এজন্য আমাদের 5 দিন মিনিমাম ওয়েট করতে হবে যে পেশেন্টের অবস্থার উন্নতি হচ্ছে কিনা। পেশেন্টের যদি 5 দিন পরও উন্নতি না হয় সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিকে যাই, সেই ক্ষেত্রে আমরা টাইফয়েডের চিন্তা করি, ওইসব টেস্ট করাই, ঠিক আছে। এর আগে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। অ্যান্টিবায়োটিক যদি দিয়ে থাকেন তাহলে পেশেন্টের কন্ডিশন আরো খারাপ হতে পারে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে, অবশ্যই। এজন্য অ্যান্টিবায়োটিক টোটালি অ্যাভয়েড করতে হবে। মেইন ট্রিটমেন্ট প্যারাসিটামল, আর কোনো ট্রিটমেন্টের এই জায়গায় দরকারই নেই। মুখে রুচি থাকে না, এই জন্য একটু জিঙ্ক দিতে পারেন এক্সট্রা কইরা, জিঙ্ক, অনলি জিঙ্ক, জিঙ্ক বি না কিন্তু, অনলি জিঙ্ক, জিঙ্ক বি দেওয়া যাবে না এই ক্ষেত্রে। আবার জিঙ্ক বি দিলে ডায়রিয়া হইতে পারে, ঠিক আছে, এই জন্য জিঙ্ক বি দেওয়া যাবে না, অনলি জিঙ্ক 2 বেলার জন্য দিতে পারেন, 7 দিনের জন্য জিঙ্ক দিতে পারেন। গ্যাস্ট্রিকের ওষুধেরও কোনো দরকার নেই, যদি দরকার হয় খাবে, দরকার না থাকলে খাওয়ার দরকার নাই। আর ড্রাই কফের জন্য আমরা একটা ওষুধ দিতে পারি, যে কোনো সিরাপ, সুডো কফ, ও কফ, বিউ কফ, এইসব জাতীয় একটা সিরাপ দিয়ে দিতে পারেন, ডেইলি 2 বেলা খাবে 2 চামচ করে, ঠিক আছে। আর ফেক্সো দিতে পারেন যদি তার এরকম রানি নোসের কমপ্লেন আসে, সাধারণত থাকে না রানি নোসের কমপ্লেন, ফ্লুতে আসে না, যদি থাকে তাইলে দিতে পারেন। আর মোনাসেরও এই জায়গায় কোনো রোল নাই, ঠিক আছে, যে জ্বর দেখলেই মোনাস খাওয়াই দেবো, এই মোনাসের কোনো রোল এই জায়গায় নাই। মোনাস আমরা দিই শ্বাসকষ্ট জনিত কোনো সমস্যা থাকলে তখন, ঠিক আছে। জন্য জ্বরে মোনাস দিয়ে কোনো লাভ নাই, এই জায়গায় মোনাস দিলে কাশির জন্য মোনাসে কোনো উপকার করবে না, ঠিক আছে, করবে না। এই জন্য মোনাস দিয়ে কোনো লাভ এই জায়গায় নাই। খালি ট্রিটমেন্ট অ্যাজ সিম্পল, ওই রকম নাপা আর কিছুই না, আর যেগুলো সব সিমটোমেটিক ট্রিটমেন্ট। আর হ্যাঁ, মুখে রুচি থাকে না, এই জন্য আবার অনেকে অমিডন টমিডন খাওয়াই দেয়, এই অমিডন দেওয়া যাবে না। অমিডন দিলে আবার পাতলা পায়খানা শুরু হইতে পারে, ঠিক আছে। অমিডন অ্যাভয়েড করবেন। মুখে রুচির জন্য জিঙ্ক, হাইয়েস্ট জিঙ্ক, জিঙ্ক বাদে আর কিচ্ছু দরকার নাই, ঠিক আছে, আর কিচ্ছু দরকার নাই। এই হইছে ফ্লু ট্রিটমেন্ট, ঠিক আছে। ফ্লুতে এর বেশি ওষুধের কোনো দরকার নাই। শ্বাসকষ্ট হইলে তখন আমরা এই মোনাস টোনাস এদিকে যাবো, ঠিক আছে। জ্বরের জন্য জাস্ট নাপা, আর কিচ্ছু লাগবে না। বলেন আপনাদের কোশ্চেন আছে কিনা, কোশ্চেন থাকলে। আচ্ছা, ফ্লুর পাশাপাশি কমন কোল্ড যেহেতু আছে, কমন কোল্ডে কি ট্রিটমেন্ট দিবেন? কমন কোল্ডের ট্রিটমেন্টে আমাদের একটু আলাদা, একটু আলাদা। কেন? এই জায়গায় কি থাকে, এই জায়গায় সর্দি থাকে প্রচুর পরিমাণে, নাক দিয়ে পানি পড়ে, প্লাস স্নেজিং হয়, হাসি থাকে, ঠিক আছে। তাহলে নাক দিয়ে পানি পড়লে আমরা এই জায়গায় নেজাল ড্রপ দিব, অ্যান্টাজল জাতীয়, অ্যান্টাজল, আফরিন, ঠিক আছে, রাইনোজল, এই জাতীয় একটা নেজাল ড্রপ দিব। নরসল দেওয়া যাবে না, নরসল দিলে কিন্তু আরো বাড়বে, রানিনোস আরো বাড়ে নরসলে, ঠিক আছে। নরসল দেওয়া যাবে না, এই ক্ষেত্রে আমরা এই রাইনোজল জাতীয় একটা ড্রপ দিব, পাশাপাশি একটা অ্যান্টিহিস্টামিন দিব। রূপা দিতে পারি, বা ফেক্সো দিতে পারি, বা ডেজলর দিতে পারি, বা আলসেট দিতে পারি, বা বিলাস্টিন দিতে পারি। বিলাস্টিন পরের দিকে দিবেন, আগেই দিবেন না। বিলাস্টিন হাই পাওয়ারের রিজার্ভ ড্রাগ, আগেই দেওয়ার দরকার নেই। আগে ফেক্সো, রূপা, ডেজলর, অ্যালসেট, এগুলোর ভিতর যে কোনো একটা একদিনের একবার, ডেইলি একবার, 2 বেলা না কিন্তু, 1 বেলা ডোজ হবে, 1 বেলা, ঠিক আছে। আর কাশি যদি বেশি হয়, এই ক্ষেত্রে কমন কোল্ডের কাশিটা হয় আবার হইছে আপনার প্রোডাক্টিভ কফ, মানে কফ আসে, ঠিক আছে, কফ আসে। ফ্লুতে যে কফটা আসে এটা হচ্ছে ড্রাই কফ, কোনো কফ আসে না, এই ক্ষেত্রে খালি শুষ্ক কাশি। শুষ্ক কাশির জন্য আমরা ট্রিটমেন্ট দিই বিউ কফ, সিউডো কফ, এই জাতীয় ওষুধ। আর যেটা কফ আসবে ভিতর থেকে, কফের ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট দিব অ্যামব্রক্স, মিউকোলাইট, এই জাতীয় ওষুধ, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দিতে পারেন অ্যামব্রক্স, মিউকোলাইট, এই জাতীয় ওষুধ। আর এই ক্ষেত্রে যদি আপনার কফ না কমে, যে কফ আসতেই আছে, প্রায় 3-5 দিন হয়ে গেছে যে কফ কমতেছে না, কফ আসতেছে, সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি, ঠিক আছে, অ্যান্টিবায়োটিক দিতে পারি। এই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে এজিথ্রোমাইসিন জাতীয়, বা কোয়ামোক্সিক্লাব, মক্সাক্লাব জাতীয়, এই জাতীয় অ্যান্টিবায়োটিক দিতে পারেন, ঠিক আছে। বলেন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে বলতে পারেন। স্যার, ওই যে আপনার যখন দেখা গেছে একজন পেশেন্টের ওয়েটটা অনেক বেশি থাকে, তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে নাপা এক্সটেন্ড বা নাপা 1 নাই, তো সেক্ষেত্রে কি নাপা 500 এটা কি 2টা চালানো যাবে কিনা? হ্যাঁ, 2টা চালানো যাবে। এখন তো নাপা 1 চলে আসছে, নাপা 1 মানে 500 এর 2টা আর কি, ঠিক আছে। 1টা মানে একবারে খেতে পারে, আর 500 2বারে খাওয়া লাগবে, এই তফাৎ, আর কোনো তফাৎ নাই। জি স্যার, বুঝতে পারছি। আর একটা জায়গা গেছে যে একজনের শুষ্ক কফ প্রচুর পরিমাণে হচ্ছে, তা সেই ক্ষেত্রে মেডিসিন চালানো, যেমন টুস্কা টুস্কা জাতীয় অনেক ধরনের মেডিসিন চালানো হচ্ছে, তারপরও
কাজটা কোনোভাবেই হচ্ছে না, নিরাময় হচ্ছে না, তো ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আচ্ছা, ড্রাই কপের ক্ষেত্রে একটু বলে রাখি, ড্রাই কপ কখনো ইমিডিয়েটলি কমানো যায় না 1-2 দিনে। আমরা যেটা প্রোডাক্টিভ কপ, যে ক্ষেত্রে কপ আসতেছে, ঠিক আছে, ওই কপ আমরা কমাতে পারি 2-3 দিনের মধ্যে ওষুধ দিয়ে। কিন্তু ড্রাই কপ, শুষ্ক কাশি কমতে সময় লাগবে। এটা পেশেন্টটা আগে থেকে একটু বলবেন যে আমরা ওষুধ দেওয়ার পরও সাথে সাথে এটা কমবে না, এটা ধীরে ধীরে কমবে, ঠিক আছে। আমরা ওষুধ এই তুস্কা জাতীয় বা ও কপ, সিডো কপ, এগুলো খুব ভালো কাজ করে সাধারণত, কিন্তু দিলেই তো সাথে সাথে 2 দিনের ভিতর রেসপন্স ভালো পাবেন এমন না। এটা পেশেন্টকে আগে কাউন্সিলিং করবেন, বারবার এই যে গরম পানি দিয়ে গড়গড়া করতে বলবেন, ইনহেলেশন নিতে বলবেন, প্লাস ওষুধ খেতে বলবেন। দেখা যায় 15 দিনের মধ্যে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। ওষুধটা নিলে সে আস্তে আস্তে দিনে দিনে বেটার হয়, ঠিক আছে। একদিনে যে একদম নাই হয়ে যাবে এটা হবে না, কখনোই হবে না, পসিবল না, ঠিক আছে। জি, বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলেন। আর আমাদের যখন ইয়াটা স্যার এই কপটা হবে, ড্রাই কপ ছাড়া, যেটা আপনার বুকে কপটা বেশি আকারে জমে যায়, যেমন কাশি দিলে পরে বুক প্রচুর পরিমাণে কম্পন ধরে বা পেইন লাগে, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আচ্ছা, সেই ক্ষেত্রে আপনারা তো সিরাপ দিবেনই, এর পাশাপাশি মিউকোমিস ডিটি নামে একটা ট্যাবলেট আছে, এটা ইউজ করবেন, ঠিক আছে। মিউকোমিস ডিটি হাফ গ্লাস পানির সাথে মিশাতে হয়, মিশিয়ে খেতে বলবেন ডেইলি একটা করে 5 দিন। এটা দিলে তার তাড়াতাড়ি রিলিভ হয়ে যাবে এটা, ঠিক আছে। মিউকোমিস ডিটি, এটা পানির সাথে মিশিয়ে খাইতে হবে, কিন্তু একবারে গিলে খাবে না, পানিতে মিশাবে, হাফ গ্লাস পানিতে দিবে, তারপর খাবে ডেইলি একটা করে 5 দিন, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে আমরা 2টা করেও দিই, একটা করে দিলেই হবে সাধারণত প্রথম দিকে, 2টা দেওয়ার দরকার নেই। জি, বুঝতে পারছি। স্যার, কারো কোনো কোশ্চেন কি আছে? না স্যার, নাই আপাতত, আগাইতে পারেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। আজকে এই 2টা টপিকসই পড়ালাম।